আমরা মাঝে মাঝেই একটা বিষয়ে চাকুরিদাতাদের দিকে অভিযোগের তীর ছুড়ে দিই যে আমি তো ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করেছি। সেই হিসাবে ইউনিভার্সিটির পড়াশোনা শেষে ব্যাংকগুলোর এন্ট্রি লেভেলে নিয়োগে আমারই কিন্তু সবচেয়ে প্রায়োরিটি পাওয়ার কথা ছিল, কারণ অন্য ডিপার্টমেন্ট থেকে যারা পাস করেছে তাদের চেয়ে কিন্তু আমার ব্যাংকিং অ্যাক্টিভিটিস রিলেটেড নলেজটা অনেক বেশি। আবার দেখা যাচ্ছে অন্য একজন পড়াশোনা শেষ করেছে ইকোনমিক্স থেকে, সেই হিসেবেও কিন্তু সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে তারই অগ্রাধিকার থাকার কথা ছিল। একইভাবে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগের ক্ষেত্রে যে ছেলে বা মেয়ে ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনশিপস ডিপার্টমেন্ট থেকে পড়ে এসেছে তারই কিন্তু সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার কথা। আর ট্যাক্স এবং অডিটর ক্যাডারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কিন্তু অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। কিন্তু নিয়োগের সময় কি এই বিষয়গুলো চিন্তা করা হচ্ছে? চাকুরিদাতারা তখন কি করছে, তারা যার যে বিষয়ে এক্সপার্টাইজ আছে তাকে প্রায়োরিটি না দিয়ে সবার জন্য ওপেন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। প্রাইভেট ব্যাংকে জবে নিয়োগের সময় ব্যাংকিং রিলেটেড প্রশ্ন না দিয়ে ইংরেজি, ম্যাথ আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ব্যাংকে জবে নিয়োগে ইকোনমিক্স থেকে প্রশ্ন না দিয়ে ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান আর আইটি থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। ফলাফল কি হচ্ছে? ইকোনমিক্সের স্টুডেন্টদের খুব সহজেই ডিঙিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বুয়েট, আইবিএ সহ ইউনিভার্সিটির অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা সেন্ট্রাল ব্যাংকের এডি নিয়োগের সময় মেরিট লিস্টে চলে আসছে। বিসিএসেও একই অবস্থা, পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পাচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়াররা। ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে পড়ে আসে স্টুডেন্টরা দাঁড়াতেই পারছে না এদের সামনে। কেন এমন হচ্ছে? চাকুরিদাতারা কি বোঝেন না এগুলো? আচ্ছা, চাকুরিদাতারা বোঝেন কি না সেটা নিয়ে আমরা বরং একটু পরে আলাপ করি। তার আগে বরং আমরা অন্য একটা বিষয় নিয়ে একটু জেনে আসি। এই যে এ পর্যন্ত যেসব জবের কথা মেনশন করলাম এগুলো সবই কিন্তু এন্ট্রি লেভেলের জব। তার মানে এই পজিশনগুলোতে প্লেসমেন্ট পাওয়ার জন্য আপনার পূর্বের কাজের কোনো অভিজ্ঞতার দরকার নেই। যদি আমরা এই হোয়াইট কলার জবগুলোর টাইপস নিয়ে আলাপ করতে চাই তাহলে এটাকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারবো। এক হচ্ছে টেকনিক্যাল জব, দুই হচ্ছে ম্যানেজমেন্ট জব। হোয়াইট কলার জব মানে এমন জব যেখানে আপনাকে ব্রেন বা বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এই জবগুলোতে গায়ে গতরে কাজ করার প্রয়োজনীয়তা খুব একটা নেই বললেই চলে। তো আমরা এবার একটু আলাপ করি এই দুই ধরনের জব নিয়ে। টেকনিক্যাল জব হচ্ছে এমন ধরনের জব যেটাতে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আপনার স্কিলের উপরে ফোকাস করে আপনাকে নিয়োগ দেওয়া হবে, যেটা খুব ইউনিক ধরনের স্কিল। যেমন একজন ডাক্তার চাইলেও একজন ইঞ্জিনিয়ারের জব করতে পারবে না, আবার একজন ইঞ্জিনিয়ার চাইলেও ডাক্তারি করতে পারবে না। এই যে একটু আগেই আপনি ইকোনমিক্সে পড়েছেন বলে বাংলাদেশ ব্যাংকে জবে অগ্রাধিকার চাচ্ছিলেন, সেটা কিন্তু আপনার মধ্যে থাকা স্পেসিফিক একটা নলেজ সেটের জন্যই। এখন বাংলাদেশ ব্যাংক আপনাকে কিভাবে অগ্রাধিকার দিতে পারে আপনার এই স্পেসিফিক নলেজের জন্য? বাংলাদেশ ব্যাংকের কথা চিন্তা করলে আপনি কিন্তু টেকনিক্যাল জবের মধ্যে পাচ্ছেন এই স্ট্যাটিস্টিক্স ক্যাডার, রিসার্চ ক্যাডার, আইটি ক্যাডার, এই টাইপের জবগুলো। এবং ইকোনমিক্সে পড়া সত্ত্বেও যে অগ্রাধিকারটা না পাওয়া নিয়ে আপনার অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্স ক্যাডারে পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনি সেই অগ্রাধিকারটা পেয়ে যাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের মেডিকেল সেন্টারে কিন্তু ডাক্তারও নিয়োগ দেওয়া হয়, সেখানে কিন্তু এমবিবিএস না থাকলে কেউ পরীক্ষাও দিতে পারবে না। এখন চলে আসেন এই টেকনিক্যাল জবগুলোতে ঢোকার উপায় কি? সারা দুনিয়াতেই প্রায় সব জব এক্সামের ক্ষেত্রে মূলত দুইটা বিষয়ের উপরে পরীক্ষার্থীদের স্কিল টেস্ট করা হয়। এক নম্বর হচ্ছে পরীক্ষার্থীর কমিউনিকেশন স্কিল, আর দুই নম্বর হচ্ছে তার প্রবলেম সলভিং স্কিল। কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে মূলত কাগজে কলমে ল্যাঙ্গুয়েজের উপরে আপনার দক্ষতাটা টেস্ট করা হবে। এটাতেই আমাদের দেশে বেশি ফোকাস করা হয়। উন্নত দেশে এবং আমাদের দেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সহ টপ টায়ারের প্রাইভেট কোম্পানিগুলোতে প্রেজেন্টেশন স্কিল, ইন্টারভিউ এগুলোর মাধ্যমে কিন্তু অ্যাপ্লিক্যান্টদের অ্যাসেস করা হয় বেশি, কারণ তারা ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন দুইটার উপরে সমান গুরুত্ব দেয়। এরপরে যেটা অবশ্যই চলে আসবে সেটি হচ্ছে আপনার টেকনিক্যাল নলেজ রিলেটেড কোনো প্রবলেম সলভ করানোর মাধ্যমে আপনার প্রবলেম সলভিং স্কিল টেস্ট করা হবে। এখানে কিন্তু আরও একটি বিষয় আছে, সরকারি জবগুলোতে সরাসরি পরীক্ষার মাধ্যমে আপনাকে অ্যাসেস করা হলেও বেসরকারি জবে কিন্তু অন্য একটা বিষয় খুব বড় রোল প্লে করে, সেটি হচ্ছে টেকনিক্যাল নলেজের উপরে আপনার সার্টিফিকেশন। আপনি যদি ফিনান্স এক্সিকিউটিভ হিসেবে কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকতে চান তাহলে আপনারা দেখতে চাইবে যে সিএফ এর কয়টা পার্ট আপনার কমপ্লিট করা আছে। অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে চাইলে লাগবে সিএ বা এসিসিএ। ইঞ্জিনিয়ারদের জন্যও আছে নিজ নিজ ক্ষেত্রে এক গাদা ইন্টারন্যাশনালি রেকগনাইজ সার্টিফিকেশন কোর্স। তবে একটা বিষয় মেনশন না করলেই না, সেটি হচ্ছে টেকনিক্যাল জবের মাধ্যমে নিয়োগ পেয়ে আপনি কিন্তু কখনোই একটা প্রতিষ্ঠানের টপ ম্যানেজেরিয়াল লেভেলে যেতে পারবেন না। আপনি বড়জোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান হতে পারবেন কিংবা ফিনান্স বা মার্কেটিংয়ের প্রধান হতে পারবেন, কিন্তু কোম্পানির এমডি বা সিইও নেভার। ভুলে যান এই কথা। সরকারি দপ্তরগুলোতে যদিও মাঝে মাঝে ব্যতিক্রম দেখা যায়, কারণ এখানে টপ মোস্ট পোস্টগুলোতে নিয়োগে অনেক সময় যোগ্যতার চেয়ে পলিটিক্যাল বায়াসনেস এবং নেপোটিজম বেশি প্রাধান্য পায়, কিন্তু সেটা আমাদের এক্সাম্পল না। তাহলে কোম্পানির সিইও কারা হবে?
রিসার্চ, স্ট্যাটিস্টিক্স বা আইটি ক্যাডার থেকে কেউ না হতে পারলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কারা হতে পারবেন? প্রতিষ্ঠান কিভাবে চলবে সে বিষয়ে যাবতীয় ডিসিশন কারা নিতে পারবেন? আর এই জায়গাটাতেই চলে আসে ম্যানেজমেন্ট জবের শাসনের বিষয়টা। আপনি প্রাইভেট ব্যাংকের এমটিও বলেন, মাল্টিন্যাশনাল কোম্পানির এমটিও বলেন, বাংলাদেশ ব্যাংকের এডি জেনারেল বলেন, ভিসিএস এ জেনারেল ক্যাডারগুলোর কথা বলেন, এগুলো সবই কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে। সরকারি বিভিন্ন অধিদপ্তরের প্রধান কর্মকর্তাদেরকে কেন অ্যাডমিন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয় সেটাও নিশ্চয়ই বুঝে গেছেন অলরেডি। তো এখন আমরা একটু আলাপ করে নিই ম্যানেজমেন্ট জবগুলোতে নিয়োগ প্রদানের মাপকাঠি কি সেটা নিয়ে। মাপকাঠি কিন্তু এখানেও আগের মতোই, কমিউনিকেশন স্কিল এবং প্রবলেম সলভিং স্কিল। কমিউনিকেশন স্কিলের মধ্যে যথারীতি গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসেবে ইংরেজিতে আপনার দক্ষতা টেস্ট করা হবেই হবে। আর আমাদের দেশে যেহেতু সরকারি জবে বাংলার ব্যবহার বাধ্যতামূলক, সেহেতু সরকারি জবের ক্ষেত্রে বাংলা ভাষায়ও দক্ষতার টেস্ট দিতে হবে আপনাকে। প্রাইভেট কোম্পানিগুলোতে এর সাথে অ্যাড করা হতে পারে প্রেজেন্টেশন স্কিল টেস্ট। তবে ম্যানেজমেন্ট জবগুলোতে মূল খেলাটা কিন্তু এখানে না, মূল খেলাটা কিন্তু প্রবলেম সলভিং স্কিল টেস্টের সময়। ম্যানেজমেন্ট জবগুলো যেহেতু সবার জন্য ওপেন, তার মানে বাংলা, উর্দু, ম্যাথস, ফিন্যান্স, ইসলামের ইতিহাস, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইসলামের ইতিহাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস থেকে পড়ে আসা সবাই এখানে সুযোগ পাচ্ছে। সেহেতু এখানে কিন্তু আর আপনার সাবজেক্ট রিলেটেড প্রবলেম সলভিং স্কিল টেস্ট করা হবে না, তাহলে কিন্তু এখানে একটা ডিসক্রিমিনেশন হবে। সারা দুনিয়াতে প্রবলেম সলভিং স্কিল টেস্টের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য যে মেথড সেটি হলো জেনারেল ম্যাথস বা সাধারণ গণিতের প্রবলেমগুলো সলভিংয়ে আপনার দক্ষতা টেস্ট করা। জেনারেল ম্যাথস কিন্তু অ্যাডভান্স লেভেলের ম্যাথস মোটেই না, কারণ অ্যাডভান্স লেভেলের ম্যাথস হলে ম্যাথস ডিপার্টমেন্ট থেকে পাস করে আসা ওরা আর ইঞ্জিনিয়াররা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আর এই জেনারেল ম্যাথস জিনিসটা কি? আপনার চারপাশে যা কিছু ঘটছে সেটি নিয়েই যে গাণিতিক সমস্যাগুলো, যেগুলো আপনি স্কুল লেভেলের সাধারণ গণিত বইয়ে করে এসেছেন, আপনি সায়েন্সে পড়েন, আর্টসে পড়েন বা কমার্সে পড়েন, কোনো কিছুই যেটাতে ম্যাটার করে না সেটি। প্রতিষ্ঠান ভেদে এই প্রবলেম সলভিং দক্ষতা টেস্টিংয়ের জন্য অনেক সময় একজন পরীক্ষার্থীর রিজনিং অ্যাবিলিটিও কিন্তু টেস্ট করা হয়। এক্ষেত্রে সামনে পেয়ে যেতে পারেন পাজল, ক্রিটিক্যাল রিজনিং টাইপের প্রশ্নগুলো। আর আমাদের সরকারি দপ্তরগুলোতে সাধারণ জ্ঞানের উপরেও বেশ এমফেসাইজ করা হয়, কারণ কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের বিষয়ের বাইরেও অনেক সময় কন্ট্রিবিউট করতে হয়। পাশাপাশি এই শতাব্দীতে এসে আইটি নলেজ না থাকাটা রীতিমতো একটা অন্যায়, সেটির উপরেও কিন্তু টেস্ট করা হবে বিভিন্ন জায়গায়। এনিওয়ে, এন্ট্রি লেভেলে কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকে টপ লেভেলে যাওয়ার পথে আপনাকে নানা রকম রিগোরাস ট্রেনিং ফ্যাসিলিটির মধ্য দিয়ে নিয়ে আপনার গ্রুমিং এনশিওর করার দায়িত্ব কিন্তু আপনার প্রতিষ্ঠানের। যেন আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা বিভাগের প্রধানের চেয়ারে বসবেন, তখন যেন ওই বিভাগের ফিনান্স ডিপার্টমেন্ট কিভাবে চলছে, মার্কেটিং কিভাবে চলছে, সাপ্লাই চেইন কিভাবে চলছে, পলিসি মেকিং কিভাবে হচ্ছে, সব বিষয়ে যেন আপনার সুপারভাইজ করার মতো ক্যাপাবিলিটি থাকে। এবং এই ক্যাপাবিলিটি অর্জন করার জন্য আপনাকে যে পর্যায়ে নিয়ে যাওয়ার সেভাবেই কিন্তু গড়ে নেবে আপনাকে আপনার প্রতিষ্ঠান। তার মানে সব ধরনের টেকনিক্যাল জব হোল্ডারদের বস হয়ে যাচ্ছেন তখন আপনি। তাহলে এখন নিশ্চয়ই বুঝে গেছেন ইউনিভার্সিটির টপ র্যাঙ্কের সব ডিপার্টমেন্ট থেকে পড়ে আসলেও চাকুরিদাতারা কেন আমাদের ওই পড়াশোনাটাকে মোটেও পাত্তা দিচ্ছেন না। সুতরাং এখন তো বুঝেই গেলেন যে চাকুরিদাতারা কি চায়। আপনি ইউনিভার্সিটির টপ ডিপার্টমেন্টে পড়েছেন বলে আপনার যে ইগো সেটিকে বিসর্জন দিয়ে চাকুরিদাতারা যেটি চায় সে অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে শুরু করুন, সফলতা কিন্তু ধরা দেবেই। এনিওয়ে, আপনারা কিন্তু নামমাত্র খরচে চাইলেই বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ, দুদক, এনএসআই, ডিজিএফআই সহ অন্যান্য সকল সরকারি নিয়োগের প্রস্তুতি নিতে পারেন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রস্তুতিমূলক এই রেকর্ডেড কোর্সটি আপনারা পেয়ে যাচ্ছেন masterclass.com.bd ওয়েবসাইটে। ওয়েবসাইটের কোর্স লিস্ট থেকে রেকর্ডেড কোর্স ক্যাটাগরি সিলেক্ট করলেই পেয়ে যাবেন বাংলাদেশ ব্যাংক, সরকারি ব্যাংক, দুদক, এনএসআই সহ অন্যান্য বিভিন্ন সরকারি জবের প্রিপারেশনের জন্য এই রেকর্ডেড কোর্সটি। সেখানে থাকছে 150টিরও বেশি রেকর্ডেড ক্লাস, 52টিরও বেশি ক্লাস টেস্ট, 24টি 100 মার্কের ফাইনাল টপিক বেসড টেস্ট এবং 35টিরও বেশি 100 মার্কের ফাইনাল মডেল টেস্ট। রেকর্ডেড ক্লাসগুলো নিয়েছেন দেশের সেরা সেরা শিক্ষকেরা। লাইভ কোর্সের থেকে কিন্তু রেকর্ডেড কোর্সে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে পুরো কন্ট্রোল আপনার নিজের হাতে। লাইভ একটি ব্যাচ শেষ করতে যেখানে 5 থেকে 6 মাস সময় লাগে, সেখানে রেকর্ডেড কোর্সে যেহেতু আপনি শুরু থেকেই সবকিছু পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু চাইলেই 15-20 দিনের মধ্যে এক্সট্রা এফোর্ট দিয়ে রেকর্ডেড কোর্সটি শেষ করে ফেলতে পারেন। আরও একটি বিষয় হচ্ছে, যারা মূলত লাইভ কোর্সগুলোতে ভর্তি হন তারা কিন্তু সময় সুযোগের অভাবে বেশিরভাগ সময় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারে না। সুতরাং তাদেরকে কিন্তু লাইভ কোর্স পারচেজ করলেও আসলে রেকর্ডেড কোর্সই করতে হয়। মাঝখান থেকে লাইভ কোর্সের জন্য অনেক বেশি টাকা পেমেন্ট না করে খুব সস্তায় রেকর্ডেড কোর্সগুলো করে ফেলা যায়। সুতরাং বুঝতেই পারছেন রেকর্ডেড কোর্সে লাইভ কোর্সের থেকে কত বেশি সুবিধা পাওয়া যায়। তো যে কোর্সটির কথা আমি বললাম,
আপনি যদি সেটি 2 বছর মেয়াদের জন্য পারচেজ করেন তাহলে আপনার খরচ পড়বে প্রতি মাসে মাত্র 70 টাকা। ঠিকই শুনেছেন, মাত্র 70 টাকা। আরও একটি বিষয় আছে, পেমেন্টের সময় যদি ডিসকাউন্ট কোড হিসাবে ফেরদৌস FERDOUS সবই ক্যাপিটাল লেটারে ইউজ করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন আরও 10% ডিসকাউন্ট। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।